সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা একটা খুব সাধারণ কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা জার্নি দেখব, একটা ছোট্ট জলবিন্দুর জার্নি। ভাবুন তো, একটা ঘোলা নদী থেকে যাত্রা শুরু করে কি করে সে আমাদের বাড়ির কল পর্যন্ত একদম পরিষ্কার হয়ে পৌঁছায়। চলুন এই পুরো গল্পটা আজ জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে নদীর ওই ঘোলা কাদামাখা জলটা ঠিক কি এমন জাদুর ছোঁয়ায় বাড়ির কলে আস্তে আস্তে একদম কাচের মতো স্বচ্ছ হয়ে যায়? এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এর পেছনে আছে নিখুঁত ইঞ্জিনিয়ারিং। চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আমাদের জলবিন্দুর এই যে লম্বা সফর, তার একটা ছোট্ট রোডম্যাপ এখানে দেওয়া আছে। আমরা এই 5টা অধ্যায়ে মানে 5টা ধাপে দেখব কিভাবে ও একটার পর একটা বাধা পেরিয়ে একদম স্বচ্ছ আর নির্মল হয়ে ওঠে। তো আর দেরি না করে চলুন আমাদের গল্পের একেবারে শুরুতে চলে যাই আর আলাপ করি আমাদের আজকের হিরোর সাথে। এই হলো আমাদের গল্পের নায়ক, জলবিন্দু। একটা ব্যস্ত ঘোলা নদীতে তার বাস। ওর চারপাশে শুধু বালি, কাদা, ময়লা আর এমন অনেক ছোট ছোট কণা ভেসে বেড়াচ্ছে যা খালি চোখে ঠিকমতো দেখাও যায় না। জলের এই ঘোলা অবস্থাকেই আমরা টেকনিক্যালি বলি টার্বিডিটি। আর এখান থেকেই শুরু হচ্ছে জলবিন্দুর পরিষ্কার হওয়ার আসল লড়াই। এবার জলবিন্দু তার সফরের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বলা যেতে পারে ওর বদলে যাওয়ার আসল খেলাটা এখান থেকেই শুরু। এই স্টেপের নাম হলো কোয়াগুলেশন। ব্যাপারটা অনেকটা দুধ থেকে দই জমানোর মতো। যেমন সামান্য দইয়ের সাজা দিলে পুরো দুধটা জমে যায়, ঠিক তেমনি জলে অ্যালাম বা ফিটকিরির মতো কিছু কোয়াগুলেন্ট মেশানো হয়। এই রাসায়নিকগুলো জলের মধ্যে ভেসে থাকা সমস্ত ময়লা কণাকে এক এক করে ধরে আর তাদের আঠালো বানিয়ে দেয়। দেখুন, এখানে কিন্তু দুটো ধাপ একসাথে কাজ করে। প্রথমটায় মানে কোয়াগুলেশনে খুব দ্রুত জলটাকে নাড়ানো হয় যাতে রাসায়নিক আঠাটা সবখানে সমানভাবে ছড়িয়ে পড়ে। আর তারপর ফ্লকুলেশন ধাপে জলটাকে খুব আস্তে, প্রায় আদর করার মতো করে নাড়ানো হয়। কেন? যাতে ওই আঠানো কণাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে জুড়ে যায় আর বড় বড় ভারী দলা বা ফ্লক তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে মনে করে বলুন তো, যে প্রক্রিয়ায় আঠালো কণাগুলোকে খুব আলতো করে মিশিয়ে বড় ফ্লক তৈরি করা হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলে? তো ময়লাগুলো তো এখন বড় বড় দলা পেকে গেছে, কিন্তু এখন এদের জল থেকে আলাদা করা হবে কি করে? চলুন আমাদের গল্পের পরের ধাপে যাওয়া যাক। এই ধাপটা মানে সেডিমেন্টেশন বোঝা কিন্তু খুব সহজ। ধরুন আপনি এক বালতি জলে কাদা গুলে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিলেন। কি হবে? ঠিক ধরেছেন, সব কাদা নিচে থিতিয়ে পড়বে আর ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে। এখানেও ঠিক তাই হয়। ওই ভারী ফ্লকগুলো গ্র্যাভিটি টানে ধীরে ধীরে ট্যাঙ্কের নিচে জমা হতে থাকে। আর এর ফলেই আমাদের হিরো জলবিন্দু এখন অনেক হালকা, কারণ সমস্ত ময়লা বহন করা ভারী ফ্লকগুলো নিচে স্লাজ হিসেবে জমা হয়ে গেছে। আর আমাদের জলবিন্দু এখন ভেসে উঠেছে পরিষ্কার জলের স্তরে, আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ হয়ে। তাহলে বলুন তো, কোন প্রক্রিয়ায় এই ভারী ফ্লক কণাগুলো শুধুমাত্র মাধ্যাকর্ষণের টানে ট্যাঙ্কের নিচে থিতিয়ে পড়ে? আমাদের জলবিন্দু তার জার্নির প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, কিন্তু এখনও দুটো ফাইনাল হার্ডল বাকি আছে। চলুন দেখে নিই সেই শেষ দুটো ধাপ কি কি। ফিল্ট্রেশন ব্যাপারটা অনেকটা বাড়িতে চা ছাঁকা বা ছানা তৈরির মতো। যেমন ছাঁকনি দিয়ে চা পাতা আটকে যায় বা কাপড় দিয়ে ছানা আলাদা করা হয়, এখানেও ঠিক তাই। জলকে বালি, নুড়ি আর চারকোলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এই স্তরগুলো একটা সুপার ফাইন ছাঁকনির মতো কাজ করে, আর যেটুকু ময়লা তখনও ভেসেছিল সেগুলোকে আটকে দেয়। তাহলে এই দুটো ফাইনাল স্টেপের মধ্যে মূল পার্থক্যটা কি? খুব সহজ। ফিল্ট্রেশন সেই সব সূক্ষ্মকণা দূর করে যা হয়তো চোখে দেখা গেলেও যেতে পারে, কিন্তু ডিসইনফেকশন হলো জলের মধ্যে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রুদের মারার জন্য, মানে ওই সব জীবাণু যা খালি চোখে দেখাই যায় না। ডিসইনফেকশনকে তুলনা করা যায় ধরুন কোথাও কেটে গেলে অ্যান্টিসেপটিক লাগানোর সাথে। অ্যান্টিসেপটিক যেমন ক্ষতের জীবাণু মেরে দেয়, ঠিক তেমনি ক্লোরিনের মতো ডিসইনফেক্টেন্ট জলের মধ্যে থাকা সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া আর ভাইরাসকে মেরে ফেলে, আর জলকে পানের জন্য 100% নিরাপদ করে তোলে। তাহলে এবার বলুন তো, জলের মধ্যে থাকা ওই অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর রোগ জীবাণুকে মারার জন্য যে ফাইনাল প্রক্রিয়াটা ব্যবহার করা হয় তার নাম কি? এবং অবশেষে আমাদের জলবিন্দু তার সমস্ত বাধা, সমস্ত পরীক্ষা পেরিয়ে তার যাত্রার শেষ ধাপে পৌঁছে গেছে। চলুন এক ঝলকে পুরো প্রক্রিয়াটা আরেকবার দেখে নিই। তাহলে জলবিন্দুর এই পুরো রূপান্তরের গল্পটা কি দাঁড়ালো?
প্রথমে কোয়াগুলেশনে কণাগুলো আঠালো হলো, তারপর ফ্লকিউলেশনে সেগুলো দলা পাকালো, এরপর সেডিমেন্টেশনে সেই দলাগুলো নিচে থিতিয়ে পড়ল, তারপর ফিল্টারেশনে বাকিটুকু ছাঁকা হলো, আর সবশেষে ডিসইনফেকশনে জীবাণুমুক্ত হলো। ব্যাস, এভাবেই একটা ঘোলা জলবিন্দু হয়ে উঠল স্বচ্ছ আর পানযোগ্য। দেখুন, একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনারা শুধু ইট সিমেন্টের কাঠামো বানান না, আপনারা মানুষের স্বাস্থ্য আর জীবন সুরক্ষিত করেন। আজ যে প্রক্রিয়াগুলো শিখলেন, এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো আপনাদের সারা জীবনের কাজের ভিত্তি। ভবিষ্যতে যখন জলের অভাব আরও বাড়বে, তখন অ্যাডভান্সড টেকনোলজি যেমন মেমব্রেন সিস্টেম বা রিসোর্স রিকভারি নিয়ে কাজ করতে হবে। আর সেই সবকিছুর মূল ভিত্তি কিন্তু আজকের শেখা এই বেসিক কনসেপ্টগুলোই। তাই এই জ্ঞানকে মজবুত করা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, এর মানে হলো ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি করা আর গোটা একটা সমাজকে সুরক্ষিত রাখার দিকে প্রথম পদক্ষেপ নেওয়া।